সেই দিনটা ছিল পঞ্চম দোলের ঠিক পরের দিন ভোরবেলা। জৌগ্রাম। জৌগ্রামের আদিগন্ত বিস্তৃত মাঠের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ মুরারি পুকুর। চারপাশ তখনও কুয়াশায় ঢাকা। মাঝে মধ্যে দু একটা ঘুম ভাঙা পাখির ডাক নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। শ্মশানের মতো নিথর পুকুর ঘাটে হালকা পায়ের শব্দ আর শাড়ির খসখস শব্দ শোনা যাচ্ছে। মাগো, এই জীবন আর আমি রাখবো না মা। তুমি চলে গেলে আজ কতগুলো দিন তোমাকে দেখতে পাই না। বড্ড একা লাগে মা এই ভিড়ের মাঝে। কেউ নেই আমার, কেউ নেই। কাকিমার ওই বিষাক্ত কথা, গ্রামের লোকেদের ওই নোংরা চাউনি আমি আর নিতে পারছি না। আমি তোমার কাছে যেতে চাই মা, আমি তোমার কাছে যেতে চাই। আমার জন্মটাই বোধহয় একটা অভিশাপ। এই কলঙ্কিত শরীর নিয়ে আমি আমি কার কাছে দাঁড়াবো? তার চেয়ে এই ভালো তুমি আমায় তোমার কাছে টেনে নাও মা। গৌরী ওর কোমরের সঙ্গে দড়ি দিয়ে ভারী কলসিটা বেঁধে নিচ্ছে। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে ঝাঁপ দিল টলটলে গভীর জলে। সজোরে জল ছিটকে ওঠার শব্দ হলো। জলের মধ্যে শুরু হলো বুদবুদ ওঠা। কলসিটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। কিছুটা দূরে পুকুর সংলগ্ন মেঠো রাস্তায় হাঁটছিল কেশব। ওর গায়ে দামি পশমের কাজ করা কাশ্মীরি সাদা শাল। হঠাৎ করেই জলে ঝাঁপ দেওয়ার শব্দ পেয়ে থমকে দাঁড়ায়। ভোরের ঝাপসা আলোয় দেখে কেউ একজন স্থির জলে ঝাঁপ দিল। সর্বনাশ! ওটা কে? কেউ একটা জলে ঝাঁপ দিল মনে হচ্ছে। এই কে ওখানে? কে কে ওখানে? কেশব দৌড়ে ঘাটের দিকে আসে। ও দেখতে পায় জলের গভীরে কেউ একজন বাঁচার শেষ চেষ্টায় হাত পা ছুঁড়ছে। এক মুহূর্ত দেরি না করে গায়ের বেশ দামি শালখানা তড়িঘড়ি ঘাসের উপর ছুঁড়ে ফেলে জুতোর তোয়াক্কা না করেই জলে ঝাঁপ দেয়। আসছি, আমি আসছি, হাত ছাড়বেন না, শক্ত করে ভাসিয়ে রাখার চেষ্টা করুন নিজেকে। আসছি আসছি। কেশব দেখতে পায় মেয়েটা অচৈতন্য হয়ে তলিয়ে যাচ্ছে। ও ডুব দিয়ে মেয়েটাকে শক্ত করে জাপটে ধরে। কলসির ওজন তাকে নিচের দিকে টানছিল, কিন্তু মরণপণ চেষ্টায় কেশব দড়িটা ছিঁড়ে ফেলে গৌরীকে পাঁজা কোলা করে ডাঙার দিকে টেনে আনে। ঘাটের পাথুরে চাতালে গৌরীকে শুইয়ে দেয় কেশব। গৌরীর ভেজা শরীর থেকে জল চুইয়ে পড়ছে। ওর মুখ ফ্যাকাশে, ঠোঁট নীল হয়ে আসছে। কেশব উদ্বিগ্ন গলায় বলতে থাকে, এই যে শুনছেন? চোখ মেলুন, চোখ মেলুন, চোখ মেলুন, তাকানোর চেষ্টা করুন। ও গড, অনেকটা জল খেয়ে ফেলেছে মনে হচ্ছে, অনেকটা। কেশব গৌরীর পেটের উপর দু হাত দিয়ে ক্রমাগত চাপ দিতে থাকে। গৌরীর মুখ দিয়ে জল গড়িয়ে বেরোতে থাকে। কয়েকবার কাশির শব্দ হয়। ধীরে ধীরে গৌরী চোখ মেলে তাকায়। দূরে তখন পূব আকাশে সূর্যের প্রথম আভা ফুটে উঠছে। আচ্ছন্ন ভাব কাটতেই গৌরী সামনে একজন অচেনা পুরুষকে দেখে শিউরে ওঠে। হাউমাউ করে কেঁদে ফেলে। কেন কেন করলেন আপনি আমার সঙ্গে? কেন কেন ওভাবে ডুবে যাওয়া দেখে বাঁচিয়ে নিয়ে এলেন? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছিল আপনাকে আমার মরণ আটকে দেবার? বলুন বলুন। অধিকার? একজন মানুষ ডুবে যাচ্ছে দেখলে তাকে বাঁচানোটা অধিকার নয়, কর্তব্য। মরে যাওয়াটা না খুব সহজ, চাইলেই নিজের প্রাণ শেষ করে দেওয়া যায়।
কিন্তু একটা প্রাণ বাঁচিয়ে রাখতে গেলে তার পিছনে ঠিক কতটা জীবন সংগ্রাম আছে তোমার কোনো ধারণা আছে? মরে যাওয়া মানে তো কাপুরুষতা, মরে যাওয়া মানে হেরে যাওয়া। মরে যাওয়া মানে হেরে যাওয়া, খুব বড় বড় কথা, তাই না? আপনারা শহরে থেকে আরাম আয়েশের জীবন কাটিয়ে দুদিন গ্রামে এসে জ্ঞান দিয়ে নিজেকে মহান মনে করছেন। জানেন, সবার জীবনটা একভাবে কাটে না। আপনাদের কাছে জীবন মানে হয়তো বিলাসিতা, কিন্তু আমার কাছে জীবন মানে প্রতিটা মুহূর্তে মরে যাওয়া। সবার সবার জীবন যে সমানভাবে কাটবে না, সেটাই তো খুব স্বাভাবিক। জীবন জীবন মানে দুঃখ, কষ্ট, অভিমান, সব কিছু। সবার জীবনেই কোনো না কোনো পাওয়া না পাওয়া সব কিছুই রয়েছে। কিন্তু তার সমাধান মোটেই আত্মহত্যা নয়, বরং জেদ করে, পরিশ্রম করে সেই না পাওয়া যন্ত্রণাগুলোকে মুছে ফেললে তবেই তো জীবনের সাফল্য। জীবনটা একটা সুযোগ, আর সেটা কিন্তু হারানোর জন্য নয়। খুব বড় বড় কথা বেরোয় মুখ থেকে, না? আসলে জীবনের মানেটা তো সেভাবে বুঝতেই পারেননি। জন্মাতেন যদি আমার মতো মেয়ে হয়, যার কোনো আশ্রয় নেই, চাল নেই, চুলো নেই, যাকে সমাজের নেকড়েরা চাইলেই যেমন খুশি ব্যবহার করতে পারে, যার মান সম্মান নিয়ে হাটে বাজারে টানাটানি করা যায়, যার নিজের ঘর বলে কিছু নেই, যার নিজের মানুষ বলে কিছু নেই, তার এই অভিশপ্ত জীবনটুকু থেকে লাভ কি? এই অপমানের চেয়ে না মৃত্যু অনেক বেশি দামি। ততক্ষণে অবশ্য ঘাটে গ্রামের কয়েকজন মহিলা কলসি টলসি নিয়ে হাজির হয়েছে। ওই মজা দেখছে। ওরা আড়ালে দাঁড়িয়ে ফিসফাস করতে শুরু করে। সোমা আর মালতীর মা কুটিল চোখে তাকাতে থাকে ভেজা পোশাকে বসে থাকা কেশব আর গৌরীর দিকে। ও ম্যাগ, দেখেছ? এ তো মুখুজ্জেদের বাড়ির মেজ ছেলেটা না, যে দুদিন হলো কলকাতা থেকে এসেছে? হ্যাঁ গো হ্যাঁ, ওই তো, কি নাম যেন, কেশব। ওই যে কথায় বলে না, রক্ত রক্ত কোথায় যাবে। বাপটা তো একসময় মুখ পুড়িয়ে এই গ্রাম থেকে বিদায় হয়েছিল। নাও, এখন তার ছেলে এসেছে, নতুন কি কুকীর্তি করে দেখো। ও মালতীর মা, দেখো দেখো, কাণ্ডটা একবার দেখো গো দেখো। আমাদের গৌরী ওই লোকটার সাথে ওইভাবে এক জামা কাপড়ে ভিজে জবুতাবু হয়ে বসে রয়েছে। গো মা, তাও আবার এই নির্জন পুকুর ঘাটে। কি সর্বনাশ করলো গো মেয়েটা সকাল সকাল। বংশের মুখে একেবারে চুন কালি দিল গো, চুন কালি দিল। ছি 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 ছি, যা বলেছ দিদি। শুধু তোদের টাকা পয়সা আছে বলে এই গ্রামের লোকগুলো তোদের মান্যিগণ্যি করে, তাই বলে এই গ্রামের মেয়েগুলোর সঙ্গে যা খুশি করবে গা। প্রথমে এর বাপটা এক কেলেঙ্কারি করলো, তারপরে ঘাটের কাছে দাঁড়িয়ে সোমা এবং মালতীর মায়ের ফিস ফিস করে বলা কথাগুলো বেশ পরিষ্কারভাবে কেশবের কানে এসে ঠেকছে। ওদের কথা শুনে কেশবের চোয়াল শক্ত হয়ে ওঠে। উঠে দাঁড়িয়ে বেশ গম্ভীর গলায় ভিজে জামা কাপড়েই প্রতিবাদটুকু করতে ভোলে না। এই যে আপনারা আপনারা যা ভাবছেন তার কিছুই নয়। অহেতুক কাদা ছড়াছড়ি বন্ধ করুন। আপনাদের এই গ্রামের মেয়ে, ওর নামটাও আমি ঠিকমতো জানি না। ও জলে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিল, আমি শুধু ওকে বাঁচিয়েছি। এই হাড় কাঁপানো ঠান্ডায় নিজে জলে নেমে ওকে ডাঙায় তুলে এনেছি। এখন সব নোংরা কথা না বলে ওর বাড়ির লোককে গিয়ে খবর দিন, এসে নিয়ে যাক ওকে। কেশবের কথাগুলো শুনে একেবারে গাত্রদাহ হওয়ার মতো খ্যাক খ্যাক করে হেসে সোমা বলল, বাঁচাতে গিয়েছিলেন নাকি অন্য কোনো দান্দা ছিল? আমরা কি আর কচি খুকি গো বাবা? এই আধা অন্ধকারে ঘাটে বসে ওই রকম ভিজে অবস্থায় মেয়েটাকে আগলে বসেছিলেন, এখন জান বাঁচাতে সাধু সাজছেন? দেখেছেন কাণ্ড, একা রামে রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। অমনি মালতীর মা শুরু করলো একই সুরে, ওরে ওলো, কে আছিস?
যা রে যা, গৌরীর বাড়ি থেকে খবর দে, শিগগির যা দেখি। ও গো মেজো গিন্নি গো, এসে দেখো গো, তোমার আদরের ভাইজি মুখে কালি দিয়ে কেমন মুখ পুড়িয়েছে। মুকুজ্জ বাড়ির ছেলের সাথে মাঝ নদীতে কেমন লীলে করছে দেখো। ছ্যা 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 ছ্যা, এসব চোখে দেখাও ভারী পাপ। গৌরী পাথরের মূর্তির মতো বসে থাকে, ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ও খুব ভালো করে বুঝতে পারে যে অপমানের হাত থেকে বাঁচতে ও মরতে চেয়েছিল, এই জীবনদান তাকে তার চেয়েও বড় অপমানের সামনে দাঁড় করিয়ে দিল। কেশব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ও বুঝতে পারে ও কেবল একটা প্রাণ বাঁচায়নি, একটা বিশাল সামাজিক ঝড়ের মুখে নিজেকে আর এই মেয়েটাকে ঠেলে দিয়েছে অজান্তেই। গ্রামের লোকেদের ভিড় বাড়তে থাকে, আর তাদের টিটকিরি এবং অপবাদের গুঞ্জন বাতাসের সাথে মিলে মিশে এক বিভীষিকার সৃষ্টি করছে। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম জৌগ্রাম। জৌগ্রামের বুক চিড়ে চলে যাওয়া মেঠো রাস্তাটা ঠিক যেখানে গিয়ে মিশেছে গ্রামের বড় চাতালে, ঠিক সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন ত্রিভঙ্গ মুরারি মন্দির। মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ মূর্তি, যার এক পা অন্য পায়ের ওপর ভর রেখে দাঁড়ানোর সেই ভঙ্গিমার কারণেই নাম ত্রিভঙ্গ মুরারি। বসন্তের এক অলস দুপুর মন্দিরের নাট মন্দিরে এক কোণে বসে বসে একা একা মালা গাঁথছে গৌরী। ওর পরনে একটা সাদা মাটা লাল পেড়ে সুতির শাড়ি, চুলে আলগা খোঁপা, কোলের উপর রাশি রাশি টাটকা রজনীগন্ধা আর গাঁদা ফুল। মন্দিরের ভিতরে ধূপের তীব্র গন্ধ আর বাইরে বসন্তের উদাস হাওয়া। গৌরী মালা গাঁথতে গাঁথতে খুব নিচু স্বরে গুনগুন করে কৃষ্ণের পাঁচালি গাইছে। যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি ওর কণ্ঠস্বরে এক অদ্ভুত আরতি, যেন এই বিগ্রহের কাছেই সে তার মনের সবটুকু ভার নামিয়ে রাখছে। প্রতিটি ফুলের বৃন্ত ছিঁড়ে যখন সে সুতোর ফাঁসে আটকাচ্ছে, তখন তার ঠোঁট নড়ছে এক অব্যক্ত যন্ত্রণায়। গৌরী জানত এই মন্দিরের পাথুরে দেওয়ালগুলোই তার একমাত্র বন্ধু। এখানে কেউ তাকে চোর বলবে না, কেউ তাকে মা বাপ মরা অলক্ষী মেয়ে বলবে না। সে যতবার বিগ্রহের দিকে তাকাচ্ছিল, তার ততবার মনে হচ্ছিল ঠাকুর যেন তার চোখের জল দেখতে পাচ্ছে। ও মালা গাঁথছিল না শুধু, যেন নিজের জীবনের একটা একটা করে দীর্ঘশ্বাস গেঁথে রাখছিল ওই সাদা ফুলের মালায়। এই মন্দিরটা শুধু ইটের স্থাপত্য নয়, বলতে পারেন এটা জৌগ্রামের ইতিহাসেরও সাক্ষী। পোড়া মাটির সূক্ষ্ম কারুকাজ করা এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মহাকাব্যের নানান দৃশ্য। মন্দিরের চূড়ায় রয়েছে কলসাকৃতি একটি ধ্বজা লাগানোর জায়গা,
আর যেখানে প্রতি বছর নিয়ম করে এই পঞ্চম দোলের দিন ওড়ানো হয় ধ্বজা। এই বিগ্রহ মুখার্জি বাড়ির আদি কুলদেবতা। শোনা যায় তা প্রায় 300 বছর আগে কেশবদের কোনো এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এককালে এই মন্দিরে প্রতিদিন কয়েকশো মানুষের ভোজ রান্না হতো। হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া ছিল মুখার্জি বাড়ির অহংকার। সেই দাপট আজ নেই, কিন্তু মন্দিরের গাম্ভীর্য এখনো মানুষকে থমকে দেয়। বিগ্রহের গায়ে থাকা সোনার অলংকারগুলো যখন দুপুরের পরন্ত আলোয় চকচক করে ওঠে, তখন মনে হয় বংশের পুরনো ঐতিহ্য এখনো যেন বড়ই প্রাণবন্ত। কিন্তু সেই ঐশ্বর্যের ছায়া গৌরীর মতো মানুষদের উপর পড়ে না। ওরা কেবল মন্দিরের কোণে বসে মালা গাঁথার অনুমতিটুকুই পায়। মন্দিরের ভিতরে ঢুকে দেবতাকে স্পর্শ করার অধিকার বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। মুখার্জি পরিবার এককালের এই গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা ছিল। না, 2026 এসে দাঁড়িয়ে সেসব অবশ্য কিছুই নেই। এখন সময়ের নিয়মে তারা কর্মসূত্রে কেউ কলকাতা, কেউ দিল্লি, আবার কেউ বিদেশের বড় কোনো শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। গ্রামের সেই বিশাল বসতভিটে এখন কেবল উৎসবের সময় একটু আধটু প্রাণ ফিরে পায়। তবে বংশের একটি অলিখিত কঠিন নিয়ম আছে। প্রতি বছর পঞ্চম দোলে পরিবারের কোনো না কোনো সদস্যকে এই গ্রামে আসতেই হবে। কুলদেবতার বাৎসরিক সেবা এবং উৎসবের হাল ধরতে হবে নিজের হাতে। এটা কেবল ভক্তি নয়, এটা ওদের ক্ষমতার আস্ফালনও বটে। গ্রামের মানুষ আজও মুখার্জি বাড়ির গাড়ি আসতে দেখলে সসম্মানে রাস্তা ছেড়ে দেয়। কিন্তু ভিতরের খবরটা একটু অন্যরকম। সে খবর অবশ্য সবাই জানে না, তবে অনেকে জানেও। এই আভিজাত্যের অন্তরালে কত যে ফাটল ধরেছে তার সাক্ষী অবশ্য এই মন্দিরের পুরনো দেওয়ালগুলো। এবাড়ির বড় ছেলে পার্থবাবু মোটামুটি বছর 25 এই মাটির ছায়াও মারাননি। কেন এই বিমুখতা? তা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে অনেক মুখরোচক গল্প চালু আছে, যদিও বংশের মান বাঁচাতে সবাই চুপ করেই থাকে। সে বছর এই নিয়ম রক্ষার দায়িত্ব পড়ল কেশব মুখোপাধ্যায়ের উপর। ও পেশায় কলকাতার আলিপুর আদালতের এক অত্যন্ত ক্ষুরোধার আইনজীবী। লম্বা ছিপছিপে চেহারা, চশমার পিছনে থাকা বুদ্ধিদীপ্ত এক জোড়া চোখ। কেশব অবশ্য তার বাবা পার্থ মুখোপাধ্যায়ের ঠিক বিপরীত। পার্থবাবু মেজাজি, আভিজাত্য নিয়ে সদা সতর্ক এবং গোঁড়া। কিন্তু এদিকে কেশব হলো যুক্তিবাদী। ও ঠাকুর দেবতায় ঠিক বিশ্বাসী নয়, কিন্তু বাবার আদেশ এবং বংশের প্রতি দায়বদ্ধতা সেটাও আবার এড়াতে পারেনি। পার্থবাবু কলকাতা থেকে কেশবকে বিদায় করার সময় কয়েকটা কথা বলেছিলেন। কেশব, চৌগ্রামে যাবি ঠিকই, কিন্তু পাড়া গায়ের নোংরামিতে জড়াস না। কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসিস। না, কেশব অবশ্য তখনও বোঝেনি যে তার বাবা কেন এই গ্রামকে এত ভয় পান। কেশব এই গ্রামে নিজেকে একটা আগন্তুকের মতোই মনে করে, যার কাছে পরিবেশটা অনেকটা ঐতিহাসিক জাদুঘরের মতো। আরে ধুর, ওসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা, ও আমি সব সামলে দেব। আরে সামান্য তো একটা পুজোর ব্যাপার, এই টাকা পয়সা ঠাকুর মশাইয়ের হাতে মূল্য ধরে দিয়ে দিলেই নিশ্চিন্ত। আজকের দিনটা বাদ দিলে কালকেই তো পুজো,
আর পরশুদিন বিকেল বিকেল আমি আবার ফেরত চলে আসবো, কেমন? ঠিক আছে, আমি শুধু একটাই কথা বলবো, চোখ কান খোলা রেখো। গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু খুব ছোট ছোট বিষয়কেও অনেক জটিল করে ভাবে। পান থেকে চুন খসলেই কিন্তু বিপদ। উফ, তুমি না বাবা, আমি অনেক বড় হয়েছি, এখন আর সেই ছোট্ট বাচ্চাদের মতো নেই। হ্যাঁ, তুমি এত চিন্তা করো না তো। কেশব মন্দিরের চাতালে দাঁড়িয়ে দূর থেকে গৌরীর মালা গাঁথা দেখছিল। ও নিজের মনে মনেই যেন কিছু একটা কথা বলছে। অদ্ভুত, এই যুগেও কেউ এভাবে এত আনমনা হয়ে বসে ভগবানের জন্য মালা গাঁথতে পারে। মেয়েটার মুখে কেমন একটা বিষণ্ণ আর শান্ত শান্ত ভাব রয়েছে। এই গ্রামে এসে অনেক কিছুই দেখছি বটে, কিন্তু এই দৃশ্যটা যেন একটা ল্যান্ডস্কেপ। কি দ্রুত হাত চালাচ্ছে মেয়েটা, যেন ওর জীবনের সমস্ত সঞ্চয় ওই মালা দিয়েই মিটিয়ে দেবে মনে হয়। কিন্তু কে এই মেয়েটা? যোগগ্রামের মাটির মতোই কি এর মনটাও বড় সহজ, নাকি এই স্নিগ্ধতার আড়ালে কোনো গোপন দহন লুকিয়ে আছে? কে জানে। কেশব লক্ষ্য করল মেয়েটার পরনের শাড়িটা অত্যন্ত সাধারণ, কিন্তু তার বসার ধরন আর মাথা নিচু করে কাজ করার ভঙ্গিটার মধ্যে একটা অদ্ভুত আভিজাত্য আছে। কেশব আইনজীবী হিসেবে মানুষের চোখ পড়তে জানে। ও বুঝতে পারছিল এই মেয়েটার দু চোখ আজ গভীর কান্নায় ভারী হয়ে আছে। তারপর হঠাৎ করে দুপুরের স্তব্ধতা খান খান করে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে শর্মিলা দেবী, গৌরীর কাকিমা। ওরে ও গৌরী, আবাগের বেটি, তোর কি নাওয়া খাওয়ার জ্ঞানটুকু লোপ পেয়েছে না কি রে? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, মন্দিরে বসে বিলাসিতা হচ্ছে, ঘরে একগাদা কাজ পড়ে আছে, সে খেয়াল আছে? গৌরী চমকে ওঠে। ও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ওড়নাটা ঠিক করে নিয়ে বলতে থাকে, কাকিমা, ঠাকুরমশাই বললেন মূর্তির গয়না পরিষ্কার হচ্ছে তো, তাই একটু দেরি হয়ে গেল। মালাগুলো গাঁথা হয়েই এসেছিল। মালা গাঁথা? বলি মালা গেঁথে পেট ভরে যাবে তো? বাপ মা ওপরে গিয়ে বেঁচেছে, আর আপদগুলো সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। মন্দিরে বসে সময় কাটালে কি তোর পেটে ভাত জুটবে, নাকি মুকুজ্জে বাড়ির ছেলেরা তোকে রাজরানী করে নিয়ে যাবে? শর্মিলা দেবীর এই কুৎসিত ইঙ্গিতে গৌরীর ফর্সা মুখটা অপমানে রাঙা হয়ে উঠল। কাকিমা, মন্দিরের মধ্যে দাঁড়িয়ে এসব কথা কেন বলছো? আমি তো শুধু ঠাকুরের কাজটাই করছিলাম। ততক্ষণে শর্মিলা দেবী গৌরীর হাতটা জাপটে ধরে হ্যাঁচকা টান দিতে দিতে বলতে থাকে, চল বলছি, ঘরে গিয়ে বাসনগুলো মাজবি চল। আর একটু পর পঞ্চম দোলের অনুষ্ঠান শুরু হবে, গ্রামের লোক আসবে, আর তুই এখানে এসে সংসেজে বসে আছিস? তোর কাকা যে সারা দিন মুখের রক্ত তুলে জমিতে খেটে খুঁটে টাকা রোজগার করে নিয়ে আসছে, সেটুকু কি এমনি এমনি আসে? গায়ে গতরে খেটে একটু তো ঋণ শোধ কর, হারামজাদি। গৌরী অবশ্য কোনো প্রতিবাদ করতে পারে না। মাথা নিচু করে কাকিমার সেই অবমাননাকর বকুনির স্রোত সহ্য করে মন্দির থেকে বেরিয়ে যায়। আর দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা প্রত্যক্ষ করেছিল কেশব। ওর চোয়াল শক্ত হয়ে ওঠে। অবিশ্বাস্য, নিজের পরিবারের মেয়েকে কেউ এভাবে সবার সামনে অপমান করতে পারে? ছি ছি ছি, কি জঘন্য ভাষা! মেয়েটা একবারও মুখ ফুটে কিছু বলল না, যেন রোজকার ঘটনা এরকমটাই। কতটা অসহায় হলে একটা মানুষ এই সমস্ত ব্যবহারের পরেও চুপ করে থাকতে পারে। শাশুড়ি বৌমার ঝগড়া অনেক দেখেছি, কিন্তু এভাবে প্রকাশ্যে একটা 17-18 বছরের মেয়ের আত্মসম্মান নিয়ে তারই পরিবারের একজন
ছেলে খেলা করবে, এমন দৃশ্য সত্যি এইসব গ্রামে গঞ্জেই দেখা যায়। কেশব অনুভব করল ওর কলমের চেয়েও ধারালো এই গ্রামের মানুষদের জীব। ও বুঝতে পারছিল গৌরীর এই নীরবতা সম্মতির নয়, বরং এক চরম ক্লান্তির। ধীরে ধীরে সন্ধ্যা নামে। শুরু হয় মুখার্জি বাড়ির বিখ্যাত পঞ্চম দোলের অনুষ্ঠান। মন্দিরের ভিতর থেকে ত্রিভঙ্গ মুরারিকে এক বিশাল আকার সুসজ্জিত পালকিতে করে বের করে নিয়ে আসা হয়। সারা গ্রাম আবিরের লাল, হলুদ আর গোলাপি রঙে রঙিন হয়ে ওঠে। মশাল হাতে এক দল তরুণ শোভাযাত্রার সামনে দুলতে দুলতে এগোচ্ছে। ঢাকের বাদ্যি আর কাঁসর ঘণ্টার শব্দে আকাশ বাতাস প্রকম্পিত। পালকি নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের আরও এক প্রান্তে, দোলতলায়। সেখানে বড় বড় পাত্রে রাখা আবির নিয়ে ভক্তরা মূর্তির চরণে দিচ্ছে। মানুষের এই পাগলামি দেখে কেশব বেশ অবাক হয়ে যায়। দেবতার মূর্তিকে ঘিরে এই যে উন্মাদনা, তার আড়ালে মানুষগুলো এত নিষ্ঠুর কেন? শোভাযাত্রাটা সারা গ্রাম প্রদক্ষিণ করে যখন মুখার্জি বাড়ির ঠাকুর দালানে চলে এলো, তখন রাত বেশ গভীর হয়েছে। ঝাড় লণ্ঠনের আলোয় ঠাকুর দালানটা তখন আলোকিত। মূর্তিকে রাস মঞ্চে স্থাপন করা হলো। ভিড়ের মাঝে কেশব আবার দেখতে পেল গৌরীকে। সে এক কোণে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে। না না, তার গালে কোনো আবির নেই, তার চোখে কোনো উৎসবের আনন্দ নেই। ও যেন এক জ্যান্ত বিগ্রহ, যাকে এই উৎসবের ভিড়ে সবাই ভুলে গেছে। দোল উৎসবের সেই আলো ছায়ার মুহূর্তে গৌরীকে দেখে মনে হচ্ছিল যেন জলজ্যান্ত দীর্ঘশ্বাস। মাত্র 4টে দিন আগেই কেটে গেছে দোল পূর্ণিমা। গোল থালার মতো চাঁদটা এখনো একই রকম উজ্জ্বল। যোগগ্রামের আকাশে পঞ্চমীর চাঁদ তখন গোটা গ্রামকে আলোর জোছনায় ভাসিয়ে দিচ্ছে। মুখার্জিদের মন্দির চত্বরে ততক্ষণ মানুষের ভিড় সামলানো দায়। ঢাকের তালের সঙ্গে মিশেছে কাঁসর ঘণ্টার এক টানা আওয়াজ। বিগ্রহের পালকি যখন মূল মন্দির থেকে বের করা হলো, তখন সারা আকাশ আবিরের রঙে যেন ধোঁয়াটে হয়ে উঠেছে। ওই দেখো মালতীর মা, ঠাকুর বেরোচ্ছে। এবার দোল মঞ্চে নিয়ে যাওয়া হবে। ওরে বলাই, একটু সাবধানে ধরিস রে বাপ, ঠাকুরের গায়ে যেন চোট না লাগে। চিন্তা করো না কাকি, মুখুজ্জে বাড়ির ঠাকুর একদম আমাদের হাতে নিরাপদ। আরে আরে কি হলো রে? আরে তোল তোল, কাঁধে তোল, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আরে তোল, কাঁধে তোল। বলো হরি হরি বল, হরি বলো, হরি বল, আবার বলো হরি বল, সবাই বলো হরি বল, বললো হরি হরি বল, আবার বলো হরি বল, বললো হরি হরি বল। ছি 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 ছি, আজকালকার ছেলেদের অবস্থা দেখেছেন? ঠাকুর নিয়ে যাবে আর বলছে বলো হরি হরি বল। ইস, ছি 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 ছি, ঠাকুর তোলার সময় এমন বলো হরি বলে কেউ? তোরা না সব কিছু ভুলে গেছিস। হরে কৃষ্ণ 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 হরে হরে। বিগ্রহকে ঘিরে সবাই ছুটল দোলমঞ্চের দিকে। দোলমঞ্চটা একটা বিশাল পাথরের বেদি, যেখানে প্রতি বছর এই পঞ্চম দোলে দেবতার অধিষ্ঠান হয়। সেখান থেকে সারা গ্রাম প্রদক্ষিণ করে মূর্তিকে নিয়ে যাওয়া হয় মুখার্জিদের নিজস্ব পুজো মণ্ডপে। মানুষের উন্মাদনার মাঝে এক আদিম উল্লাস মিশে থাকে। এই বিশাল শোভাযাত্রার একেবারে সামনে ধীর স্থির পায়ে হেঁটে চলেছে কেশব। পরনে দুধ সাদা গরদের পাঞ্জাবি, কাঁধে দামি কাশ্মীরি শাল। ওর গাম্ভীর্যপূর্ণ উপস্থিতিতে চারপাশের বিশৃঙ্খলা যেন কিছুটা হলেও দমে যাচ্ছিল। ও কেবল একজন উত্তর সুরি নয়,
ও যোগগ্রামের এই প্রাচীন প্রথার নিয়ন্ত্রকও বটে। আহ, ঢাকের তালটা একটু ধীরে করো, আর মশালগুলো একটু দূরে রাখো তো ভাই, বিগ্রহের অলংকারে যেন আগুনের কোনো আঁচ না লাগে। এদিকে আপনারা বিশৃঙ্খলা করবেন না কেউ। কেশবের কণ্ঠস্বরে এমন এক ব্যক্তিত্ব ছিল যা গ্রামের বয়স্ক মাতব্বরদেরও মাথা ঝুঁকিয়ে দিচ্ছিল, কিন্তু কেশবের চোখে ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা। ও এই আভিজাত্যের ভার বইছে ঠিকই, কিন্তু এর ভিতরের পচনটা খুব ভালোভাবেই অনুভব করতে পারছিল। শোভাযাত্রা যখন গ্রামের ভিতরের সংকীর্ণ কাঁচা মাটির রাস্তা দিয়ে এগোচ্ছে, রাস্তার ধারের জানলা আর বারান্দা থেকে গ্রামের মহিলাদের উৎসুক চোখ কেশবকে যেন মেপে নিচ্ছে। এমনকি চলছে তাদের মধ্যেকার মুখরোচক আলোচনাও। দেখলে গো দেখলে সুমাদি, কেশবকে দেখলে? একেবারে বাপের ডুপ্লিকেট। লম্বা হাত পা, কেমন ফর্সাপানা মুখ, ঠিক যেন পার্থ বসানো। চেহারাটা বাপের মতো হতে পারে সোমা, কিন্তু স্বভাবটা কি? পার্থ তো এমন ধোয়া তুলসী পাতার সাথে গ্রামে ঘুরে বেড়াতো, তারপরে ওই লাবণ্যর সাথে যা করলো, ছ্যা 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 ছ্যা। গ্রামের জল কি আর এদের বংশের কলঙ্ক ধুতে পেরেছে? আর ছেলে এসেছে রাজপুত্র সেজে নেতৃত্ব দিতে। শোভাযাত্রার ঠিক মাঝখানে এক দল মেয়ে পাঁচালি গাইতে গাইতে এগিয়ে আসছে। ওদের সবার সামনে গৌরী। বসন্তের উৎসবে গৌরী আজ এক অপূর্ব রূপ ধারণ করেছে। পরনে একখানা কাঁচা হলুদ রঙের ধানি শাড়ি, লাল পাড়টা তার শুভ্র গাত্রবর্ণের উপর যেন আগুনের মতো জ্বলছে। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, তাতে দুলছে এক গাছি বেল ফুলের মালা। তার টানা টানা চোখে কাজলের টান, আর কপালে সিঁদুরের লাল টিপ। নন্দের দুলাল তুমি ভুবন পালক, ত্রিভঙ্গ মুরারি তুমি রাখাল বালক। নন্দের দুলাল তুমি ভুবন পালক, ত্রিভঙ্গ মুরারি তুমি রাখাল বালক। দেবারি মধুকে তুমি করিলে তমন, ভুবন জপিল তোমায় শ্রী মধুসূদন। যদু বংশে জন্ম তোমার যাদবেন্দ্র নাম, গোপিনী করিছে শৃঙ্গার বৃন্দাবন ধাম। ভক্তজনের পাপ তুমি করিলে হরণ, হরি হরি নামের মতে বিশ্বভুবন। কালো সোনা নামে ডাকে রাধা বিনোদিনী, বনমালী ভজে তব বন হরিণী। বন হরিণী 108 শত নামে পুজিব তোমারে, হরি হরি বল সবে বল ভক্তি বরে। গৌরীর হরি কণ্ঠস্বর এতই মধুর বল। যে আশেপাশের ঢাকের আওয়াজ যেন কিছুটা স্থিমিত হয়ে আসছে। কেশব একবার ঘাড় ঘুরিয়ে দেখল, ও স্তব্ধ হয়ে গেল। এই কি সেই মন্দিরের কোণে বসে থাকা করুণ মেয়েটা? আজ সে যেন সাক্ষাৎ বনলক্ষ্মী। কেশবের চশমার আড়ালে থাকা চোখ দুটো গৌরীর রূপের জৌলসে একবার হারালো বইকি। গৌরীর রূপ আর কণ্ঠস্বর প্রশংসা কুড়োনোর চেয়ে ঈর্ষা কুড়োচ্ছিল বেশি। গ্রামের মহিলারা আঁচলে মুখ চেপে একে অপরকে বলাবলি করছিল মুখ বেঁকিয়ে। ঢংটা দেখো একবার, বাপ মামারা ভিকিরি মেয়ে, কাকিমার কাকুর দয়া দিন কাটে, তারপরে তো সাজগোজ কিসের না? সতীপনা দেখানোর ঢং ওটা, জানো তো, রূপের বড় দেমাকড়। যে বাড়ির রক্ত ওর শরীরে, তাতে তো এমন বেলেল্লাপনা থাকবেই ভাই। দেখো না দেখো না, সাজগোজটা দেখো একবার। কার নজর কাটতে এমন কাঁচা হলুদ শাড়ি পরেছে, ও মেয়ের ছলচাতুরি সব বুঝি।
ঠিক তখনই শোভাযাত্রার ভিড়ে মিশেছিল সমীর আর বলাইদের মতো কিছু বখাটে ছেলে, যাদের চোখ নেকড়ের মতো গৌরীর শরীরের ভাঁজে ভাঁজে আটকে যাচ্ছিল। কি মাল লাগছে রে মাইরি, এই হলুদ শাড়িতে তো ওকে একদম কাঁচা আমের মতো লাগছে। একটা কামড় দিলে হয় না? ঠিক বলেছিস রে, ফুলের মতো শরীরটাকে যদি শালা একবার ছুঁতে পারতাম। ও সমীর, শোন সমীর শোন, আজ একটা সুযোগ আছে, আবির খেলার ভিড়ে একটু মজা টজা নেও নাকি রে? হ্যাঁ, লালসা ভরা চোখে ওরা তাকিয়ে থাকে গৌরীর দিকে। গৌরী দিদিমণি, একটু আবির নিয়ে যাও না গো, আমাদের রঙের ছোঁয়া না পেলে তো বসন্ত বৃথা। গৌরী অবশ্য এসব কথা শুনেও না শোনার ভান করল। ওর গলাটা একবারের জন্য কেঁপে উঠল ঠিকই, কিন্তু ও মাথা নিচু করে এসবকে তোয়াক্কা না করে এগিয়ে চলল। ঠিক তখনই হঠাৎ ভিড়ের এক মোড়ে বিশৃঙ্খলা বাড়ল। সমীর হঠাৎই গৌরীর পাশ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত কুৎসিতভাবে তার কোমরে আর পিঠে হাত ছুঁয়ে দিল। গৌরী শিউরে উঠে চিৎকার করে উঠল, সমীর, কি অসভ্যতা এটা! সাহস কি করে হয় তোমার আমার গায়ে হাত দেওয়ার? গৌরীর এমন রাগ দেখে অবশ্য মজাই পেল ওরা। আরে অত তেজ কিসের দিদিমণি, দোল পূর্ণিমার রাতে একটু ছোঁয়াছুঁই হবে না? তুমি যেন কত সতী মাল, এত আধিক্যতা কিসের? গৌরী আবারও প্রতিবাদ করল, মুখ সামলে কথা বল তোরা, আর একটাও বাজে কথা যদি বলেছিস জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আরে শালা, আবার প্রতিবাদ হচ্ছে? তা যখন রোজ কলেজে গিয়ে ছেলে ছোকরাদের পাশে গা ঘেঁষাঘেঁষি করে বসিস, তখন তো সতীপনা কোথায় থাকে রে? এবার ধৈর্যের বাঁধ ভাঙছে গৌরীর। আর একটাও বাজে কথা বললে না, আমার হাত কিন্তু তোদের গালে উঠে যাবে বলে দিলাম। ও মা, তাই নাকি? ওঠাও না গো, কিন্তু তাতেও তো তোমাকে একবার ছুঁতে পারবো, প্লিজ ওঠাও। কেশব এই দৃশ্য দেখতে পেল, তারপর ধৈর্যের বাঁধ ভাঙল। ভিড় ঠেলে এগিয়ে এসে সমীরের কলারটা চেপে ধরল। আপনাদের সাহস তো কম নয়, একটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলছেন কেন? ক্ষমা চান, ক্ষমা চান এক্ষুনি। ঠিক তখনই এই বলাই সমীরদের কদর্য রূপটা যেন আরো বেশি করে সামনে প্রকট হলো। উরে বাবা, এ সমীর, মুকুজ্জে বাড়ির মেয়ে ছেলে সতীপনা করতে এসেছেন কেন কেশব বাবু? আপনার বাপের কথা মনে পড়ছে না? ও হো, আপনার তো মনে পড়বেই বা কি করে, আপনি তো আবার তখন জন্মানইনি। তিনি যে লাবণ্য পিসির সঙ্গে এই পুকুরঘাটে লীলা করেছিলেন, তখন আপনাদের বাড়ির এই আভিজাত্য কোথায় ছিল? হ্যাঁ, আগে নিজের বংশের ইতিহাস জানুন, তারপর আমাদের জ্ঞান দিতে আসবে। নিজের ঘরই ঠিক নেই, এ আবার নাকি পরকে জ্ঞান দেয়, যত বড় বড় সতীপনা। সোমা, মালতীর মা এরাই বা পিছিয়ে থাকে কেন? ভিড়ের মধ্যে থেকে তারাও ঝাঁপিয়ে পড়ল। ঠিক বলেছে বলাই, মুকুজ্জে বাড়ির রক্তে ওই বেলেল্লাপনা আছেই। এখন তার বংশের ছেলে এসে বিচার করছে। নিজের মান যদি বাঁচাতে চান কেশব বাবু, তবে এখান থেকে সরুন, আমাদের গ্রামের ব্যাপারে আমাদেরই থাকতে দিন। কেশব বেশ বুঝতে পারল সে আজ এখানে একা, তার আভিজাত্য এখানে তাকে ঢাল জোগাচ্ছে না, বরং পুরনো ক্ষত খুঁড়ে দিচ্ছে। ও নিজের পরিবারের মর্যাদা আর মান বাঁচাতে কোনো মতে মুখ নিচু করে ভিড় থেকে সরে গেল। গৌরী দেখল তার একমাত্র রক্ষাকর্তাও মাথা নিচু করে চলে যাচ্ছে। গৌরী তখন বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল। তার কাকিমা শর্মিলা দেবী দরজায় দাঁড়িয়েছিলেন, তার চোখ মুখ তখন আগুনের মতো জ্বলছে। কিরে, খুব ঢালাঢালি করে এলি তো মুখুজ্জে বাড়ির ছেলের সাথে, কি নকরামি চলছিল, সারা গ্রাম ছি ছি করছে তোর নামে। এই কথা শুনে গৌরী কাঁদতে কাঁদতে কাকিমাকে বলল, কাকিমা, 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 ওই ওই ছেলেগুলো আমাকে
আমাকে বাজেভাবে ছুঁচ্ছিল। আমি আমি কোনো দোষ করিনি, ওরাই আমায় কুৎসিতভাবে, আমার কোনো দোষ নেই। আবারও তীব্র ব্যঙ্গ শোনা গেল শর্মিলা দেবীর কণ্ঠে। ওরা হাত দিয়েছে? কেন দেবে শুনি? পাড়ায় কি আর মেয়ে নেই? সোমার মেয়ে আছে, মালতী আছে, আমার নিজেরও তো মেয়ে আছে। কই, তাদের গায়ে তো কেউ হাত দেয় না। তোর নিশ্চয়ই কোনো কুইঙ্গিত ছিল। তোর চলন বলনই নিশ্চয়ই এমন যে ওই ছোকরাগুলো সাহস পেয়েছে। তোর রূপের গরমে তো তুই ধরাকে সরাজ্ঞান করিস। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি আমাকে। না, এসব শোনার পর গৌরী আর কোনো কথা বলেনি। দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। মেঝের উপর বসে ডুকরে কাঁদতে শুরু করলো। কেউ নেই, কেউ আমার কথা শুনবে না। মা কেন আমায় এই নরকে রেখে চলে গেল? রূপ কি আমার অপরাধ? সম্মান কি আমার পাওনা নয়? যদিও বাইরে তখন পাড়ার মহিলারা জটলা পাকাচ্ছেন। শর্মিলা দেবী তাদের সঙ্গে যোগ দিয়ে গৌরীর মুন্ডুপাত করতেও ভুলছে না। জানেন তো দিদি, ওই ডাগর চৌকি যত নষ্টের মূল। ও ছোটবেলা থেকেই এরা। গৌরীর কানে আসছিল প্রত্যেকটা বিষাক্ত কথা। ও জানলার শিক ধরে অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিল। ওর মনে হচ্ছিল এই বস্তা পচা সমাজে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক বেশি শান্তির। তারপর আবার কি? গল্প আবার ফিরে এলো সেই অন্ধকার ভোরের পুকুর ঘাটে। গৌরীর কানে তখনও কাকিমার গালমন্দ আর বলাই সমীরদের সেই কুৎসিত হাতের স্পর্শ আর নোংরা নোংরা কথাগুলো বিঁধছে। ও স্থির করল ও আর বাঁচবে না। এই কলঙ্কিত শরীর নিয়ে ও আর যৌগ্রামের আলোয় মুখ দেখাবে না। ও নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে মুরারিপুকুর ঘাটের দিকে রওনা দিল। হাতে নিতে ভুলল না দড়ি আর কলসি। কুয়াশা ভরা ভোরে ও ঘাটের সিঁড়ি দিয়ে এক পা করে নামছে। জলের স্পর্শ ওর পায়ে লাগতেই একবার আকাশের দিকে তাকিয়ে মায়ের কথা মনে করল। তারপর ঝাঁপ দিল জলের গভীরে। ভোরের সূর্য তখনও পুরোপুরি পূব আকাশে নিজের আধিপত্য বিস্তার করতে পারেনি। কুয়াশার চাদর ছিঁড়ে সোনালি আলো মুরারি পুকুরের টলটলে জলের উপর হীরের কুঁচির মতো ঝিলমিল করছে। কিন্তু সেই আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষ দুটোর মনে তখন ঘন অন্ধকার। গৌরীর ভেজা শাড়ি তার শরীরের সাথে লেপ্টে আছে। অবিন্যস্ত চুলে কাদা লেগে রয়েছে। পাথর চাপা কান্নায় ভেঙে পড়েছে পুকুর ঘাটের শেষ সিঁড়িতে বসে। কেশব তার সামনে দাঁড়িয়ে। তার দামি শালটা পড়ে রয়েছে একটু দূরেই। নিজেও ভিজে একাকার কেশব। কান্নাকাটি করলে কি আর জ্বালা কমে গৌরী? আত্মহত্যা করে পালিয়ে যাওয়া মানে কিন্তু পরাজয়টুকু স্বীকার করা। মরে গেলে তো সব ফুরিয়েই গেল। লড়াইটা কে লড়বে বলো? গৌরী কাঁদো কাঁদো গলায় বলে উঠল, লড়াই? কার সাথে লড়াই করব আমি, যার নিজের কোনো জমি নেই? আকাশ দেখার স্বপ্ন দেখাও অপরাধ। সমাজ আমায় কলঙ্কই দিয়েছে। আমার নিজের কাকিমা আমায় ঘর ছাড়া করেছে। কার জন্য বাঁচবো আমি? কেশব যেন আশ্বস্ত করার চেষ্টা করছে গৌরীকে। গৌরীর চোখের দিকে তাকিয়ে বলল, নিজের জন্য বাঁচবে। শোনো গৌরী, আত্মহত্যা করে পালিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া। বারবার নিজেকে জেতানোর জন্য মানুষকে অনেক অনেক লড়াই করতে হয়। শোনো, প্রয়োজনে সমাজের বিরুদ্ধে যেতে হয়। সমাজের সব মানুষ যদি বিপক্ষে কথা বলে, নিজের প্রতি নিজের যদি আস্থা থাকে, তাহলে
একদিন না একদিন সব দুর্যোগের কালো মেঘ দেখবে কেটে যাবে। আজ যারা তোমায় গালাগালি দিচ্ছে, কাল তুমি যখন সফল হবে তারাই এসে তোমার পায়ের নিচে বসবে। জীবনটা তোমার গৌরী, অন্যের কথায় সেটাকে শেষ করার অধিকার তোমার নিজেরও নেই। গৌরী মাথা তুলে কেশবের দিকে তাকায়। এই শহরে বড় হওয়া মানুষটার কথায় এমন কিছু একটা ছিল যা তাকে এক মুহূর্তের জন্য হলেও ভাবিয়ে তুলল বইকি। কিন্তু সেই ক্ষণিকের শান্তি বিঘ্নিত হয় যখন দূরে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা যায়। ঠিক তখনই কুয়াশা ভেজা রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে আসছেন শর্মিলা দেবী। ওর পেছনে অবশ্য গোটা ব্যাটালিয়ান, সোমা, মালতীর মা, আর তাছাড়াও আরও এক দল উৎসাহী গ্রামের লোক। শর্মিলার চোখে মুখে রাগের চেয়েও বেশি আছে এক অদ্ভুত ষড়যন্ত্রের জয়োল্লাস। পুকুর ঘাটে পৌঁছনোর আগেই তার কর্কশ চিৎকার নিস্তব্ধতা খান খান করে দিল। কোথায় কোথায় সেই মুখ পুড়ে? বলি সকাল বেলাতেই কি মুখুজ্জি বাড়ির মেজো ছেলের সাথে আবার সেই নীলা খেলা শুরু হলো? ঘরে তো দরজা দিয়ে ন্যাকামি হচ্ছিল, এখন আবার এই ভোরে পুকুর ঘাটে নির্লজ্জের মতো বসে আছিস? দেখো মেজো গিন্নি, আমরা তো মিথ্যে বলিনি। ভোরের আলো ফুটতে না ফুটতেই মেজো বাবু আর তোমার ভাইজি দুজনে মিলে ভিজে কাপড়ে এক জায়গায় বসে আদিক্ষেতা করছে। ছি 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 ছি। পাড়ায় মুখ দেখানো দায় হলো আমাদের। গৌরী পাথরের মতো নিশ্চল হয়ে বসে রইল। না না, কোনো উত্তর সে দিল না। তার নীরবতা যেন শর্মিলাকে আরও উস্কে দিল। কথা বলছিস না কেন রে হারামজাদি? এই কি তোর শিক্ষা? এই জন্যই কি তোকে এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, যাতে তুই বংশের মুখে চুনকালি দিস? কাল রাতে এক পশলা হয়েছে, আজ আবার এই পুকুর ঘাটে? তোর কি একটুও লজ্জা নেই? এতক্ষণ পর্যন্ত গৌরী চুপচাপই ছিল, কিন্তু কাকিমার মুখে বারবার বংশের মুখে চুনকালি এই শব্দটা শুনে ওর ভিতরের সুপ্ত জেদটা হঠাৎই আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। এক ঝটকায় উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো আজ অশ্রু সজল নয়, বরং আগুনের গোলার মতো জ্বলছে। চুপ কর, চুপ করো কাকিমা, অনেক সহ্য করেছি, আর নয়। কোন বংশের কথা বলছো তুমি? যে বংশের মেয়েকে তুমি নিজের মেয়ের মতো দেখতে পারোনি? যে বাড়িতে আমি দিনরাত ঝি চাকরের মতো খাটতাম কেবল দুমুঠো ভাতের জন্য? কাল রাতে যখন ওই বখাটে ছেলেগুলো আমার গায়ে হাত দিচ্ছিল, তখন তো তুমি একবারও তাদের বিচার করোনি, উল্টে আমার চরিত্রের বিচার করলে। আজ আমি মরতে এসেছিলাম কাকিমা, হ্যাঁ মরতে এসেছিলাম। এই ভদ্রলোক আমায় বাঁচিয়েছেন। এতেও তোমাদের নোংরামি খুঁজতে লজ্জা করছে না? গৌরীর এমন রণচণ্ডী রূপ দেখে শর্মিলা দেবী এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু গ্রামের অন্যান্য মহিলারা বেশ মুখ টিপে টিপে হাসল, মজা দেখছে যে। এবার কেশব এগিয়ে এলো সামনে। দেখুন কাকিমা, আপনারা অকারণ তিলকে তাল করছেন। আমি একজন আইনজীবী, আইনের ভাষা আমি ভালো করেই বুঝি। এই মেয়েটা বিপদে পড়েছিল, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। দয়া করে এর মধ্যে আপনারা নোংরা কিছু খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আমায় আইনের সাহায্য নিতে হবে। আইন? তো হ্যাঁ গো বাবু, তোমার বাবাও তো শুনেছি অনেক আইন জানতেন, কিন্তু লাবণ্য দিদির বেলায় সে আইন কোথায় ছিল শুনি? হ্যাঁ জানি নিজের বাবার কথা শুনতে খারাপ লাগে, তাই আর বলছি না। তা মুকুজ্জে পরিবারের এই উদ্ধার করা স্বভাবটা বুঝি পুরনো? উদ্ধার করতে গিয়ে কখন নিজেরাই ডুবে বসে, সে বাবা এই গায়ের লোক ভালো করেই জানে। এমন কটাক্ষ শুনে কেশবের চোয়াল শক্ত হয়ে ওঠে। বারবার তার বাবার কোনো এক অতীতকে টেনে আনাটা তার আত্মসম্মানে আঘাত করছিল। পুকুর ঘাটে ততক্ষণে ভিড় বাড়ছে। গ্রামের কিছু মাতব্বর আর প্রভাবশালী মানুষ
ততক্ষণে সেখানে হাজির হয়ে গেছেন। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথাবার্তাও চালাচ্ছেন। যোগগ্রামের এই মুহূর্তের গ্রাম পঞ্চায়েত প্রধান হরে রাম কাকা সামনে এগিয়ে এলেন। শোনো কেশব বাবু, আমাদের গ্রামটা ছোট হতে পারে, কিন্তু নীতি নিয়ম এখনো আছে। এই মেয়েটির মা বাবা নেই। আজ এই অবস্থায় আপনাদের দুজনকে একসাথে দেখার পর ওর বিয়ে হওয়া অসম্ভব। আর আপনাদের পরিবারও তো এই গ্রামের মান মর্যাদার সাথে যুক্ত। এই কথার মানে খুব ভালো করেই বুঝতে পারছে কেশব, কিন্তু না, প্রতিবাদ করলেও এখানে সেই প্রতিবাদ ধোপে টিকবে না। ঠিক বলেছ হরে কাকা, আমার নিজের মেয়েটার বিয়ে দিতে হবে। তার আগে এই কলঙ্কিত মেয়েটাকে আমি আর ঘরে জায়গা দিতে পারবো না। এই মুকুজ্জে বাড়ির ছেলের জন্যই আজ এই দশা। হরেরাম বাবু আবারও বলেই চললেন। তাই আমাদের সিদ্ধান্ত হলো কেশব বাবু, আপনাকে গৌরীকে বিয়ে করতে হবে। আপনার বাবার মতো মানুষের মুখ পুড়িয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে আপনি গ্রাম থেকে চলে যেতে পারবেন না। হয় আপনি গৌরীকে সিঁদুর পরিয়ে নিজের ঘরে তুলবেন, না হলে এই গ্রাম থেকে আপনার মুখুজ্জে পরিবারের নাম চিরতরে মুছে দেওয়া হবে। পুলিশেও খবর দেওয়া হতে পারে। কেশব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার যুক্তিবাদী মন চিৎকার করে বলতে চাইল যে এটা অন্যায়, এটা জবরদস্তি। কিন্তু সে চারিদিকে তাকিয়ে দেখল, একদিকে গৌরীর করুণ এবং অসহায় মুখ, যার সব রাস্তা হয়তো বন্ধ হয়ে যেতে বসেছে, আর অন্যদিকে তার বাবার কলঙ্কিত অতীত, যা আজ তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সে যদি আজ পিছিয়ে যায় তবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। গৌরীকে এমন একটা নরকে ফেলে যাওয়ার চেয়ে তাকে উদ্ধার করাটাই এই মুহূর্তে তার আইনি এবং নৈতিক দায়িত্ব বলে মনে হলো। পঞ্চম দোলের পরের দিন যোগগ্রামের সেই প্রাচীন ত্রিভঙ্গ মুরারি মন্দিরের চত্বর আজ কোনো উৎসবের রঙে নয়, বরং এক গাম্ভীর্যপূর্ণ স্তব্ধতায় ঢাকা। গত রাতের হৈহট্টগোলের পর মাতব্বরদের চাপে এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় কেশব রাজি হয়েছে। ও জানে এই বিয়েটা কেবল একটা নামমাত্র বন্ধন হিসেবে সে দেখবে, কিন্তু গ্রামের লোকের কাছে এটাই একমাত্র সমাধান। মন্দিরের গর্ভগৃহে ত্রিভঙ্গ মুরারির বিগ্রহের ঠিক সামনে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রয়েছে গৌরী, আর তার পাশে কেশব। গৌরীর সাজসজ্জা আজ বড়ই বিচিত্র। পরনে সেই পুরনো লাল পেরে শাড়ি, কপালে এখনো সেই গতকালের সিঁদুরের দাগের অবশেষ। কেশব ধুতি পাঞ্জাবিতে শান্তভাবে বসে আছে যজ্ঞের আগুনের সামনে। না না, কোনো সানাই নেই, কোনো আনন্দ নেই, কেবল মন্ত্রোচ্চারণ। আজকের এই শুভক্ষণে কেশব মুখোপাধ্যায়, আপনি গৌরীকে আপনার সহধর্মিণী হিসেবে গ্রহণ করছেন। নিন, এবার ওর কপালে সিঁদুরটা পরিয়ে দিন। কেশব একবার গৌরীর দিকে তাকালো। গৌরীর চোখ দুটো নিচু হয়ে রয়েছে, তার দু হাত কাঁপছে। কেশব ধীর গলায় বলল, হ্যাঁ, পড়াচ্ছি। অগ্নিকে সাক্ষী রেখে কেশব গৌরীর কপালে সিঁদুর পরিয়ে দিল। এই সেই সিঁদুর যা গৌরীর জীবনের গতিপথ আজ পুরোপুরি বদলে দিল। গ্রামের মহিলারা যারা কাল পর্যন্ত টিটকিরি করছিল, আজ তারাই উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিতে শুরু করল। কিন্তু গৌরীর মনে তখন কোনো আনন্দ নেই, আছে এক গভীর অনিশ্চয়তা। বিয়ে শেষ হবার পর মন্দির থেকে বেরিয়ে কেশব গৌরীর খুব কাছে এসে কানে কানে বলল, আমি পরিস্থিতির চাপে তোমাকে বিয়েটা করেছি গৌরী, কিন্তু মনে রেখো, আমি তোমাকে কলকাতায় নিয়ে যাচ্ছি কেবল তোমাকে রক্ষা করতে আর তোমার ভবিষ্যৎটুকু গড়ে দিতে। আমাদের মধ্যে কিন্তু কোনো স্বামী স্ত্রীর সামাজিক মর্যাদা থাকবে না। এই সত্যিটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে। গৌরী ম্লান হাসল। ও জানত
জৌগ্রামের এই পরিবেশ থেকে উদ্ধার পেয়ে ও এখন এক অজানা সমুদ্রের পথে পাড়ি দিয়েছে। যে কেশব, যাকে সে দেবদূত ভেবেছিল, তার এই কঠিন বাস্তব রূপটা তাকে প্রথমবার একটু ধাক্কা দিল বইকি। তবু অন্তত কাকিমার সেই নরক থেকে সে তো মুক্তি পাচ্ছে, এইটুকুই তার সব থেকে বড় সান্ত্বনা। আস্তে আস্তে বিয়ের আসর ভাঙল। কেশব তার গাড়ি নিয়ে তৈরি হলো কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য। গৌরী তার ছোট্ট একটা ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে কেশব মুখার্জির গাড়িতে গিয়ে বসল। জৌগ্রামের মাটি আর ধুলো পিছনে ফেলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সে, যা হয়তো বসন্তের চেয়েও অনেক বেশি উত্তপ্ত। জৌগ্রামের ধুলো মাখা মেঠো রাস্তা ধরে কেশব মুখোপাধ্যায়ের নীল রঙের গাড়িটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। জানলার বাইরের দিকে গৌরী তাকিয়ে দেখছে, ওর চেনা গ্রামটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। যে পুকুর ঘাটে ও কয়েক ঘন্টা আগে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল, যে মন্দিরে ও মালা গেঁথেছে, এখন সবই ঝাপসা। গাড়ির ভেতরে এসির ঠান্ডা হাওয়া আর দামি পারফিউমের গন্ধ গৌরীর কাছে খুব অচেনা। ও এক কোণে কুঁকড়ে বসে আছে, তার সিঁদুর মাখা কপাল আর লাল পেড়ে শাড়ির উপর জড়ানো কেশবের দেওয়া একটা চাদর। ড্রাইভিং সিটে কেশব অত্যন্ত গম্ভীর, ওর চোখ সামনের রাস্তার দিকে স্থির। জৌগ্রামের কোলাহল পিছনে ফেলে গাড়িটা যখন বড় রাস্তায় উঠল, তখন নিস্তব্ধতা ভেঙে কেশবই প্রথম কথা বলল। আমরা গ্রামের সীমানা পেরিয়ে এলাম। পিছনের কথা আর ভেবো না গৌরী, সামনের দিকে তাকাও। না না, গৌরী এবারও কোনো উত্তর দিল না। ও শুধু হাতের আঙুলগুলো মোচড়াতে শুরু করল। এক অদ্ভুত অনিশ্চয়তায় তার মনের মধ্যে যেন কুয়াশা দানা বাঁধছে। এদিকে অবশ্য অন্য চিত্র। জৌগ্রামের সেই জীর্ণ বসত ভিটের দাওয়ায় বসে শর্মিলা দেবী তখন যেন এক পরম তৃপ্তির স্বাদ পাচ্ছেন। তার সামনে বসে মালতীর মা। শর্মিলার মুখে তখন এক বিজয়ের হাসি। পানের ডিবেটা এগিয়ে দিল মালতীর মায়ের দিকে। নাও না মালতী মা, মুখ মিষ্টিটা করে নাও। আপদ বিদায় হলো না। আমি তো ভেবেছিলাম ওই কালনাগিনী সারা জীবন আমার ঘরেই বসে রক্ত চুষবে। তাহলে বলেছ মেজগিন্নি, কিন্তু গৌরী তো আবার ওই জমি জমার মালিক শুনেছিলাম। তাহলে ও কলকাতা চলে গেল, জমিগুলোর কি হবে? একটা কুটিল হাসি খেলে গেল শর্মিলা দেবীর মুখে। আরে ওটাই তো আসল তাস। ও কি আর কোনোদিন ফিরবে এই গ্রামে? খুঁজে বাড়ির মেজ বউ হয়ে গেছে, ফিরবে না। আর ওর তো সবে 18 হলো। কাকার নামে সব পাওয়ার অ্যাটর্নি করা। এবার আমি দেখে নেব জমিগুলো কি করে আমার মেয়ের নামে লিখে নেওয়া যায়। যে মেয়ে নিজের মান খুইয়ে মুখুজ্জে বাড়িতে পালিয়েছে, তার আবার জমির দাবি কিসে? বাবা গো বাবা, দিদি তোমার পেটে পেটে এত? না গো, বেলা বয়ে গেল, ওটি বুঝলে মালতীর জন্য আবার রান্না করতে হবে। শর্মিলার চোখে তখন লোভের আগুন। ওর কাছে গৌরী কোনো রক্ত মাংসের মানুষ ছিল না, ছিল কেবল কিছু বিঘে জমির পথের কাঁটা। গাড়ি তখন হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটছে। দুপুরের ম্লান আলো এসে পড়ছে কেশবের তীক্ষ্ণ নাকে আর চশমার কাঁচে। কেশব কথা বলতে শুরু করলো, তবে তার কথায় কোনো প্রেম বা আবেগ ছিল না। জানি না তুমি আমায় ভুল বুঝছো কিনা গৌরী, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাদের দেশের মেয়েদের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই অসহায় মানসিকতা। তুমি আজ মরতে গিয়েছিলে কারণ
তুমি ভেবেছিলে সমাজ তোমাকে যা তকমা দিচ্ছে সেটাই বোধহয় তোমার শেষ পরিচয়। কিন্তু কেন? একটা মেয়ের সম্মান কি কেবল তার শরীরের স্পর্শে লেখা থাকে? হুম, মোটেই না। গৌরী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। ও আগে কোনোদিন কোনো পুরুষকে এভাবে কথা বলতে শোনেনি। যোগগ্রামের গ্রাম বাংলার পুরুষ মানুষরা কেবল শাসন করতে বা লালসার চোখে দেখতেই জানে। গৌরী, জানো তো, মহিলাদের সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা এটা কিন্তু কেবল শারীরিক নয়, মানসিকভাবেও দরকারি। কারণ যতক্ষণ তুমি নিজেকে অন্যের ওপর নির্ভরশীল ভাববে ততক্ষণ কিন্তু সমাজ তোমাকে এইভাবেই কুৎসিত পরিস্থিতিতে ফেলবে বারবার। তোমাকে তোমার লড়াইটা করতে হবে, সেটাও নিজের বুদ্ধিতে, নিজের শিক্ষায়। লড়াই মানে কিন্তু কেবল চিৎকার করা নয়, লড়াই মানে নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাওয়া যেখানে ওই সমীর বলাইরা হাতও পর্যন্ত পৌঁছতে পারবে না। গৌরী মনে মনে বলল, মানুষটা কি পাথর দিয়ে তৈরি নাকি দেবদূত? এত জ্ঞান, এত স্বচ্ছ চিন্তা। তার অজান্তেই মনের এক কোণে কেশবের জন্য একটা গভীর শ্রদ্ধার জায়গা তৈরি হতে থাকলো। কেশব এবার গৌরীর দিকে তাকিয়ে দেখল। ও গভীর মন দিয়ে তার কথা শুনছে। তার গলার স্বর কিছুটা নরম হলো। যা শুনলাম, তুমি তো মেধাবী ছাত্রী। এই গ্রামের অন্ধকার সমাজ তোমার সেই মেধাকে কিন্তু মূল্য দিতে পারত না। শোনো, আমি তোমাকে কলকাতায় নিয়ে যাচ্ছি একটাই কারণে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে এমন একজন হতে হবে যাকে মানুষ তার ওই রূপের জন্য নয়, যোগ্যতার জন্য সম্মান করবে। কি পারবে তো গৌরী? গৌরী খুব নিচু স্বরে সম্মতি জানিয়ে বলল, আমি আমি চেষ্টা করব, কিন্তু একা কি পারবো? কে বলল তুমি একা? তুমি একা নও তো। আমি তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেব। পড়াশোনা, কলেজ, থাকা, খাওয়া সব। আমি চাই না তুমি আর কোনোদিন কারোর মুখাপেক্ষী হয়ে থাকো, এমনকি আমারও না। কেশব যখন এই কথাগুলো বলছিল তখন ও জানলার বাইরে তাকিয়ে থাকা গৌরীর চুলে বিকেলের শেষ আলোর ঝিলিক লক্ষ্য করছিল। কিন্তু গৌরী দেখছিল কেশবের সেই সপ্রতিভ ব্যক্তিত্ব। মনে মনে ও নিজেকে কেশবের চরণে যেন সঁপে দিচ্ছিল। ও ভাবছিল, এই মানুষটা নিশ্চয়ই তাকে ভালোবাসে, না হলে এত কেয়ার কেউ দেখাতে পারে। হঠাৎ কেশব গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করালো। গৌরীর দিকে সরাসরি তাকিয়ে খুব স্পষ্ট গলায় কথাগুলো বলল, এই শোনো, একটা জিনিস কিন্তু পরিষ্কার করে জেনে নেওয়া ভালো। ওই মন্দিরে দাঁড়িয়ে যে সিঁদুর তোমাকে পরিয়ে দিয়েছি, ওটা কিন্তু তোমাকে ওই নরক থেকে উদ্ধার করার একটা মাধ্যম ছিল। হ্যাঁ, আমি লয়ার, আর লয়ার মানে তো জানোই, এই বিয়ের কোনো আইনি বৈধতা যে আমরা দেব না সেটা তো খুব ভালোভাবেই পরিষ্কার। আমি তোমাকে এই বিয়ের নাটকটা করেছি জাস্ট পরিস্থিতির চাপে। কোনো আলাদা কিছু কিন্তু এর মধ্যে দেখতে চেও না, কেমন? গৌরীর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখের স্বপ্নগুলো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। তবু গৌরী খানিকটা চাপা গলায় বলল, তবে তবে কেন এই উদ্ধার? উদ্ধার করেছি কারণ আমি একজন মানুষ হিসেবে দায়বদ্ধ ছিলাম, আর আমার পরিবারের এক পুরনো পাপের প্রায়শ্চিত্তও করতে চেয়েছিলাম। কিন্তু মনে রেখো গৌরী, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমাদের সামাজিক অবস্থান, আমাদের রুচি সবটাই আলাদা। আর তাছাড়া আমাদের বয়সের ব্যবধানটাও বেশ কিছুটা। তোমার সবে 18 পেরিয়ে 19, আর আমি 28। যাই হোক, আমি কেবলমাত্র তোমার পাশে তোমার অভিভাবক হিসেবে থাকব। তোমাকে শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া পর্যন্ত আমার ডিউটি। তুমি কিন্তু আমার স্ত্রী নও,
আমার রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব মাত্র। গৌরীর চোখ দুটো ফেটে জল এলো। জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল ও বুঝতে পারল এক খাঁচা থেকে বেরিয়ে আর এক খাঁচায় বন্দি হতে চলেছে। বিকেল গড়িয়ে তখন সন্ধে হয়ে এসেছে। গাড়ি এসে থামল কলকাতার বালিগঞ্জের এক বিশাল প্রাসাদের মতো বাড়ির ঠিক সামনে। বাড়ির সদর দরজায় দাঁড়িয়েছিলেন পার্থ মুখোপাধ্যায়। কেশব আর গৌরীকে গাড়ি থেকে নামতে দেখেই পার্থবাবুর মুখ রাগে লাল হয়ে উঠল। কেশব, এ কি করেছিস তুই? ওই গ্রামের মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এলি কেন? তুই কি জানিস এর পরিচয় কি? কেশব বেশ ভালো করেই বুঝতে পারল খবর অলরেডি পার্থবাবুর কানে এসে পৌঁছেছে। জানি বাবা, আর তার থেকেও বড় কথা, ওর পরিচয় কিন্তু ও একজন মানুষ, আর এর বিপদের জন্য পরোক্ষভাবে আমাদের ফ্যামিলি কিন্তু দায়ী। চুপ কর! লাবণ্যর সেই অভিশপ্ত ছায়া আমি এই বাড়িতে ঢুকতে দেব না। তুই এই মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিস কোন সাহসে? গ্রামের ছোট লোকদের ভয়ে মুখুজ্জে বাড়ির সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলি। থাক, যথেষ্ট হয়েছে বাবা। আমি সিদ্ধান্ত নিয়েছি গৌরী এই বাড়িতে থাকবে না। আমি ওকে কালই একটা পেইং গেস্টে পাঠিয়ে দেব, কিন্তু ওর পড়াশোনার দায়িত্ব আমি নিয়েছি এবং সেটা আমি পালন করবই। বাবা, এই ব্যাপারে কিন্তু তুমি বাধা দিলেও আমার সিদ্ধান্ত বদলাবে না। পার্থবাবু তীব্র ঘৃণা নিয়ে গৌরীর দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক পুরনো অপরাধ বোধ আর বর্তমানের দম্ভ। গৌরী সেই বিশাল ঝাড় লণ্ঠনের আলোর নিচে থর থর করে দাঁড়িয়ে কাঁপছিল। ও বুঝতে পারল কলকাতা তার কাছে জৌগ্রামের চেয়েও বেশি নিষ্ঠুর হতে পারে। বালিগঞ্জের সেই বিশাল ঝাড় লণ্ঠন শোভিত ড্রয়িং রুমে তখন একটা ভারী নিস্তব্ধতা। পার্থ মুখোপাধ্যায় সোফায় বসে থমথমে মুখে সামনের দিকে তাকিয়ে রয়েছেন। তার হাতে ধরা পুরনো আমলের একটা দামি চুরু, যার ধোঁয়া সারা ঘরে এক অদ্ভুত আভিজাত্য আর ভ্যাপসা গন্ধ ছড়িয়ে দিচ্ছে। কেশব দাঁড়িয়ে রয়েছে জানলার পাশে, দূরে রাস্তার ট্রাফিকের দিকে তাকিয়ে। গৌরীকে ওপরের গেস্ট রুমে পাঠিয়ে দেওয়ার পর এই প্রথম বাবা ছেলে মুখোমুখি। কেশব, তুই বড় হয়েছিস, লয়ার হয়েছিস, তোর বিচার বুদ্ধি নিয়ে আমার কোনোদিনও সন্দেহ ছিল না। কিন্তু আজ জৌগ্রাম থেকে এই যে জঞ্জালটা তুলে আনলি, এটা কি তোকে মানায়? নাকি বংশের মুখে চুনকালি দেওয়ার নতুন কোনো ফন্দি? শান্ত গলায় কেশব জবাব দিল, বাবা, আমার মনে হয় জঞ্জাল শব্দটা ব্যবহার না করাই ভালো। ওর একটা নাম আছে, গৌরী। ও কোনো জঞ্জাল নয়। হ্যাঁ, পরিস্থিতির শিকার। সমাজ ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল, আর আমি কেবল হাত বাড়িয়ে সেটা হতে দিইনি। এবার খানিক উত্তেজিত হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন পার্থবাবু। হাত বাড়িয়েছিস নাকি নিজের গলায় ফাঁসি পড়িয়েছিস? তুই ওই মেয়েকে সিঁদুর পরিয়েছিস। গ্রামের মাতব্বরদের ভয়ে তুই মুখুজ্জে বাড়ির আভিজাত্যকে ওই ছোট লোকদের পায়ে বিকিয়ে দিলি। তুই কি জানিস না লাবণ্যর সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক ছিল? সেই অভিশপ্ত ছায়া তুই এই ড্রয়িং রুমে নিয়ে এলি। লাবণ্য পিসি, লাবণ্য পিসি কে ছিলেন বা তার সাথে তোমার সম্পর্কটা ঠিক কি ছিল সেটা তো আজ অতীত বাবা। কিন্তু গৌরীর তাতে কোনো দোষ নেই। আমি ওকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু সেটা কেবল ওকে ওই মুহূর্তের অপমৃত্যু থেকে বাঁচাতে। ওকে কিন্তু আমি এখানে স্ত্রীর মর্যাদা দিতে আনিনি, এনেছি ওর ভবিষ্যৎটুকু গড়ে দিতে। ভবিষ্যৎ? কার ভবিষ্যৎ? যার রক্তে ওই নোংরামি আছে তাকে তুই পালিশ করে মেম সাহেব বানাবি? আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি কেশব, এই মেয়ে এক রাতও এই বাড়িতে থাকবে না। কাল ভোরের আগে যদিও এই বাড়ি না ছাড়ে, তবে তুইও এই বাড়ির ছেলে হিসেবে নিজের পরিচয় হারাবি। না,
কেশব কোনো উত্তর দিল না। ও জানত ওর বাবার অহংকার পাহাড়ের মতো অটল। ও শুধু ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে উপরে গৌরীর ঘরের উদ্দেশ্যে রওনা হলো। উপরে সাজানো গোছানো গেস্ট রুমে গৌরী এক কোণে বসেছিল। এত দামি আসবাবপত্র, নরম বিছানা, সবই যেন তার কাছে দম বন্ধ লাগছিল। কেশব ঘরে ঢুকতেই তড়ি ঘড়ি উঠে দাঁড়ালো গৌরী। চোখ দুটো তখনও লাল হয়ে আছে। গৌরী, তৈরি হয়ে নাও, গাড়ি অপেক্ষা করছে নিচে। গৌরী খানিকটা আতঙ্কিত। অজানা ভয়ে গৌরী জিজ্ঞাসা করল, এখন এই মাঝরাতে কোথায় যাব আমরা? কাকিমা কি খবর পাঠিয়েছে? আমায় কি আবার যোগগ্রামে ফেলে দিয়ে আসবে তুমি? কেশব গৌরীর কাছে এসে নরম গলায় জানালো, না গৌরী, তোমাকে আমি যৌগ্রামে আর কোনোদিন ফেরত পাঠাবো না। তোমাকে তোমাকে আমি কলকাতায় একটা ভালো পেইং গেস্ট বা হোস্টেল কোথাও একটা দিয়ে আসবো, যেখানে তুমি তোমার মতো করে অনেক মেয়েদের সঙ্গে থেকে পড়াশোনা, কেরিয়ার তৈরি করতে পারবে। ডোন্ট ওয়ারি, সেখানে তুমি নিরাপদে থাকবে। এই কথা শুনে কেঁদে ফেলে গৌরী। না না, আমায় ওভাবে অচেনা জায়গায় একা ফেলে দিও না। আমি কাউকে চিনি না ওখানে। এত বড় বড় রাস্তা, এই মানুষগুলো, আমার বড্ড ভয় করছে। আমি বরং এই ঘরের এক কোণে পড়ে থাকবো, কারোর সামনে যাব না। দয়া করে আমায় একা করে দিও না। আবারও আশ্বাস দেয় কেশব, বোঝার চেষ্টা করো গৌরী, এই বাড়িতে তোমার পক্ষে থাকাটা সম্ভব নয়। এখানে থাকলে প্রত্যেকটা মোমেন্টে তোমাকে অপদস্থ হতে হবে। হোস্টেলে তুমি নিজের মতো করে থাকতে পারবে। আমি নিয়মিত তোমার খোঁজ খবর নেব। তোমার তোমার পড়াশোনার সব ব্যবস্থা আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। ভয় পেও না, আমি আছি তো। গৌরীর আতঙ্ক তবু কাটছে না। ও আবার জিজ্ঞাসা করল, তুমি তুমি কেন সাথে যাচ্ছ না? তুমি কি আমায় ওখানে রেখে দিয়ে চিরতরে চলে যাবে? তোমায় এই আছি কথাটা কি ওই কাকিমার মিথ্যে আশ্বাসের মতো? গৌরী, আমার দিকে তাকাও। আমি কেশব মুখোপাধ্যায় কোনোদিন নিজের কথা থেকে এক চুল নড়ি না। তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে তোমার কেরিয়ার তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে ফেলে পালাবো না, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। এই লড়াইটা তোমাকে একাই শুরু করতে হবে। গৌরী বুঝতে পারল কেশবের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ওর নেই। ও নিজের ছোট্ট ব্যাগটা সঙ্গে নিয়ে কেশবের পিছন পিছন গাড়িতে গিয়ে বসল। গাড়ি এসে থামল দক্ষিণ কলকাতার একটা পুরনো অভিজাত লেডিজ পেইং গেস্টের সামনে। রাত্রি তখন প্রায় 9টা। কেশব আগে থেকেই কথা বলে রেখেছিল। কেয়ারটেকার মহিলা দরজা খুলে গৌরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। নমস্কার মিসেস চ্যাটার্জি। ও গৌরী, বলতে পারেন আমি ওর লোকাল গার্ডিয়ান। কাল সকালে আমি এসে ওর সমস্ত ভর্তির ফর্মালিটিস কমপ্লিট করে দেব। দেখবেন আজ রাতে যেন ওর কোনো অসুবিধে না হয়। কেয়ারটেকার ভদ্রমহিলা সম্মতি জানালেন। গৌরী দরজার চৌকাঠে দাঁড়িয়ে শেষবারের মতো কেশবের দিকে তাকালো। তার চোখে তখন হাজারো প্রশ্ন। তুমি তুমি কি কাল সকালে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসব। সকাল 9টায় তৈরি হয়ে থেকো। যাও, সারাদিন অনেক ধকল গেছে, ভালো করে ঘুমিয়ে রেস্ট নিয়ে নাও। কেশব গাড়ি ঘুরিয়ে চলে গেল। গৌরী দেখল গাড়ির হেডলাইটটা অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ওর মনে হলো এক সমুদ্র থেকে তুলে তাকে যেন এক মরুভূমিতে ফেলে দেওয়া হলো। বাড়ি ফিরে কেশব নিজের ঘরে অন্ধকার করে বসে রইল। ওর মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। এর আগে কখনো কারোর জন্য এমনভাবে চিন্তা ওর হয়নি। কেন করলাম এটা? কেন মেয়েটার চোখের জল আমাকে এতটা ডিস্টার্ব করছে? যৌগ্রামের সেই পুকুর ঘাট থেকে শুরু করে এই
হোস্টেলের দরজা পর্যন্ত সবটাই সবটাই আমার রেসপন্সিবিলিটি। বাবা ঠিকই বলেছিল, আমি বোধহয় শুধু শুধু একটা ঝামেলায় জড়িয়ে পড়ছি। কিন্তু কিন্তু মেয়েটার অসহায় চাউনি কেন মনে হচ্ছে ওর সাথে খুব অন্যায় করছি। ওকে একা ফেলে আসাটা ঠিক হলো? কলকাতার এই অচেনা জগৎ, ওর সরল মনটা, ও গড, কাল সকাল 9টা বাজার আগে যেন আমার শান্তি নেই। কেশব বিছানায় শুয়ে পড়লেও ওর কানের কাছে বাজছে গৌরীর সেই প্রশ্ন, কেন এমনটা করলে আমার সাথে? অন্যদিকে হোস্টেলের একটা ছোট্ট ঘরে খাটের এক পাশে বসে গৌরী জানলার বাইরে কলকাতার আকাশ দেখছিল। না না, এখান থেকে ভালো করে মুক্ত আকাশের তারা দেখা যায় না। কেবল ধোঁয়া আর সোডিয়াম ল্যাম্পের হলদেটে আলো ছাড়া আর কিছুই চোখে পড়ে না। গৌরী মনে মনে ভাবল, মাগো, এই কি আমার নতুন ঘর? চারপাশে কত মানুষ, অথচ আমি কত একা। কেশববাবু আমায় বাঁচালো কেন? মুরারি পুকুরে মরে গেলেই তো সব চুকে যেত। এখানে এই বদ্ধ ঘরে প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি একটা অপরাধী। লোকটা বলল সে আমার সাথে আছে, কিন্তু তার চোখে তো ভালোবাসা নেই মা, আছে কেবল করুণা। আমি কি সারা জীবন কারোর দয়ার পাত্রী হয়েই থাকবো? কাল সকালে সে আসবে তো? যদি না আসে তবে এই শহরে আমি কোথায় যাব? কেশববাবু, আপনি আমায় মুক্তি দিলেন নাকি নতুন এক বন্দি দশায় ঠেলে দিলেন? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। গৌরী ওর শাড়ির আঁচলটা মুখে চেপে ধরল, যাতে কান্নার শব্দ পাশের ঘর পর্যন্ত না যায়। যোগগ্রামের সেই সরল সাদামাটা মেয়েটা আজ কলকাতার যান্ত্রিকতায় প্রথমবার অনুভব করল লড়াইটা কেবল বেঁচে থাকার নয়, নিজের অস্তিত্ব প্রমাণের। আজকের পর্ব এতটুকুই। জানি নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে এরপর জীবনটা ঠিক কোন খাতে বইবে গৌরীর। আর তার সঙ্গে নিশ্চয়ই এটাও জানতে ইচ্ছে করছে কি এমন ইতিহাস তাড়া করে বেড়াচ্ছে পার্থবাবুর অতীতকে। সব জানতে পারবেন আগামী মঙ্গলবার এই গল্পের, অর্থাৎ একটি মন্দবাসার গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। তবে তার আগে যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই চ্যানেলে আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি ঠিক 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হই। ও হ্যাঁ, ভালো কথা, আজকের গল্প একটি মন্দবাসার গল্প। গল্পের লেখক এবং গল্প পাঠে ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। আর আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় অবশ্যই অন্তরা তো ছিলই, তার সঙ্গে ছিল মিনহাজুল, প্রিয়ম, চৈতালি, জিনিয়া, মৌটুসি এবং অতনু। আরেকটা কথা মনে করিয়ে দিই, আমাদের আরও একটা ভূতের গল্পের চ্যানেল রয়েছে। না না, সেখানে অবশ্য শুধু ভূতের গল্প নয়, ভূত, রহস্য, রোমাঞ্চ কিংবা সত্য ঘটনা অবলম্বনে নানান রকম গল্প নিয়ে হাজির হই সেখানে। ভূত চর্চা চ্যানেলটার লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, মনে করে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। চলুন এবার যাওয়া যাক গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা, কণা রোজারিও, তনুশ্রী দাস, বুধিয়া নায়েক, সুপ্রিয়া মাঝি, মোহিনী ভট্টাচার্য, সাগর ভৌমিক, শম্ভু ভৌমিক, ঝুমা মণ্ডল, ঈশানী ঘোষ, ইন্দ্রাণী আড্ডি, সুমন পাল, কৃষ্ণা পাখিরা, রাজেশ্বরী সরকার, সীমা গিরি, পূজা, ঝর্ণা খাতুন, সুমনা দত্ত, রাজ দে সহ অনেকেই।
এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, আজকের গল্প যে গ্রামকে কেন্দ্র করে, অর্থাৎ যৌগ গ্রাম, সেই গ্রামটি কোন জেলায় অবস্থিত? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এখানেই শেষ। কথা হচ্ছে খুব শিগগিরই ভূত চর্চায় এবং ভালোবাসার মরশুমে। ভালো থাকবেন সকলে এবং ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।